দর্শক শুভেচ্ছা জানাচ্ছি এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তায়। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা আছে রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ, কোন দিকে যাচ্ছে দেশ। দুজন অতিথি আজকে উপস্থিত আছেন, অত্যন্ত তারুণ্যদীপ্ত। দর্শক, আমরা একটু পরিচিত হব দুজন অতিথির সাথে। আমাদের সাথে যুক্ত আছেন, আমার ডান পাশে আছেন খন্দকার ওয়াহিদুজ্জামান, রিপোর্টার, ন্যাশনাল ডেস্ক, দৈনিক বরিশাল মুখপাত্র। আমার বামে আছেন জনাব নাইম আহমদ, আহ্বায়ক, জেডিপি। দুজন অতিথিকে ধন্যবাদ জানাচ্ছি। আমরা আজকে কথা বলবো যে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে সংসদ থেকে মাঠে, মাঠ থেকে রাজপথে। আজকে সেই সংসদের উত্তাপ ছড়িয়ে পড়ছে, অর্থনৈতিক চাপ সৃষ্টি হয়েছে। দুজন অতিথি আজকে কথা বলবেন আমরা যাচ্ছি আসলে কোন দিকে, আগামী দিনে এখান থেকে উত্তরণের পথ কি। আমরা পুরো অনুষ্ঠান জুড়ে আমি আপনাদের সাথে থাকবো, উপাধ্যক্ষ নুরুজ্জামান হীরা। দর্শক, দেখতে থাকুন আমাদের অতিথিদের আজকের মন্তব্য, আগামী দিনে দেশ যাচ্ছে কোথায়। আমরা একটু প্রথমে যাই জনাব খন্দকার ওয়াহিদুজ্জামান, আপনার কাছে। নিশ্চয়ই আপনি জানেন যে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন মাত্র 2 মাস হয়েছে, ইতিমধ্যে সংসদ গঠিত হয়েছে। এর মধ্যে আপনি নিশ্চয়ই যদি জানেন, বাংলাদেশ বৈশ্বিক এক ক্রান্তিকাল যাচ্ছে। যুদ্ধ বিধ্বস্ত বিশ্বের অনেক দেশে তৃতীয় বিশ্বযুদ্ধের হাতছানি হচ্ছে। আমরা ইতিমধ্যে প্রায় 113 বিলিয়নের ঋণ মাথায় নিয়ে আছি। আমাদের প্রায় 58,612 টাকা ঋণের বোঝা প্রতি। আজকে যে শিশু জন্মগ্রহণ করছে, এই ঋণের বোঝা মাথায় নিয়ে কিন্তু জন্মগ্রহণ করছে। আপনার কাছে জানতে চাই, এই যে রাজনৈতিক উত্তাপ ছড়াচ্ছে, এতে অর্থনীতিতে কি ধরনের প্রভাব পড়ছে বলে আপনি মনে করছেন, যদি দর্শকদের উদ্দেশ্যে। ধন্যবাদ হীরা ভাই। এন্টার টিভির সমস্ত দর্শক এবং যারা আজকের এই অনুষ্ঠান দেখছেন, সঙ্গত কারণেই বিষয়টি খুব আলোচিত যে আমরা সদ্য একটি নতুন রাজনৈতিক ধারার মধ্যে আমরা প্রবেশ করেছি। একটি হচ্ছে দেশের নতুন সরকার, রাজনীতি এবং অর্থনীতি। বিষয়টিকে যদি আমরা মূল্যায়ন করি এভাবে, প্রথমত হচ্ছে যে অর্থনীতি। আমরা আমাদের ছোট করে বলতে চাচ্ছি যে অর্থনীতিটা আসলে কি, আর তার সাথে আরেকটি বিষয় হচ্ছে রাজনীতি এবং উত্তাপ। তিনটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ আজকের এই বাংলাদেশের আজকের যে রাজনৈতিক অবস্থান সেখানে। অর্থনীতি বলতে আমরা কি বুঝি? একটি দেশের চালিকা শক্তি এবং সেখানে মানুষের আয় ব্যয় এবং একটি অবকাঠামো, অর্থনৈতিক অবকাঠামো, যেটি দ্বারা আমাদের সোজা কথা অর্থে এইটা যে অনেক অভাব থাকবে, তার মধ্য থেকে সেই অভাবকে নিয়ন্ত্রণ করে, সেই অভাবকে একটি নির্দিষ্ট জায়গায় এনে ছোট করে, এবং যেটি সবচেয়ে গুরুত্বপূর্ণ সেইটাকে গতিশীল করাটাই হচ্ছে অর্থনীতির কাজ। আর রাজনীতি হচ্ছে গিয়ে একটি দেশ কিভাবে চলবে, সেই দেশের অবকাঠামো কিভাবে তৈরি হবে, সেইটি রাজনীতি আমাদেরকে সোজা কথায় বলে। আমি বিষয়ের বেশি ভিতরে যাব না, সংজ্ঞায়িত করব না। সহজ অর্থে যেটি, যে একটি দেশ কিভাবে চলবে তাকে যে রূপরেখাটা, সেটি রাজনীতি দ্বারা নিয়ন্ত্রিত হয়ে আসছে, অতীতও হয়েছে, এখনও হচ্ছে। আর উত্তাপ কথাটি হচ্ছে গিয়ে যে উত্তাপ, রাজনীতির উত্তাপ কখন আসে? যখন আমরা একটি দেশ পরিচালনা করতে গিয়ে তার অবকাঠামো দিকগুলো যখন বিচ্ছিন্নভাবে এটাকে চিন্তা করি, তখন আমরা এই জিনিসটার মধ্যে একটা উত্তাপ দেখতে পাই। যারা খন্দকার ওয়াহিদুজ্জামান, আপনি কি মনে করছেন, আপনি নিশ্চয়ই জানেন গত 17 বছরের রাষ্ট্রগুলোর অনেকগুলো অঙ্গকে কলাপস করে দেওয়া হয়েছে। আসলে পরিকল্পিতভাবে ব্যাংকগুলো লুটপাট করা হয়েছে। আপনার বিচার বিভাগ, নির্বাহী বিভাগ, আপনার যে প্রত্যেকটি পদে পদে দলীয়করণ করতে গিয়ে রাষ্ট্রের অঙ্গগুলোকে ধ্বংস করে দেওয়া হয়েছে। আজকের এমন পরিস্থিতিতে দাঁড়িয়ে এই সরকার কি আপনি মনে করছেন এই অর্থনৈতিক যে দুরবস্থা, এটা কাটিয়ে জনগণকে আসলে ভালো কিছু দিতে পারবে? কারণ গত 17 বছর যেটা পায়নি, গত 53 বছরের যে গুণেধারা সমাজ, সেখান থেকে মানুষের চাহিদাটা অনেক বেশি বেড়ে গেছে। আপনি কি মনে করছেন এই সরকার সেটা দিতে পারবে বলে আপনি মনে করছেন? বিষয়টি হচ্ছে গিয়ে যে আপনার কথাটি অত্যন্ত সুন্দর একটি কথা, যে আসলে আমরা বর্তমান সরকার এটা পারবে কিনা, যে অবস্থায় ক্ষমতা নিয়েছে। হ্যাঁ, যে অবস্থা থেকে আপনি দেখবেন যে গতকাল সংসদে একজন সংসদ সদস্য তিনি বলছিলেন যে আমাদের বর্তমান প্রধানমন্ত্রী যে সময়ে ক্ষমতাটি
পেয়েছেন বা ক্ষমতা গ্রহণ করেছেন জনগণের প্রত্যক্ষ ভোটে, সেই সময়টা একটা ভঙ্গুর সময়। এই সময়ে এত এত অভাব আমাদের, আসলে সেই অভাবকে চিহ্নিত করা, সেই অভাবকে একটি জায়গায় এনে সেটাকে কি বলে যে সেটাকে লাঘব করা অনেক কঠিন। কিন্তু তারপরও আমরা আশাবাদী যে আজকে 2 মাসের সরকার, সেই 2 মাসের সরকার যে কতগুলো নীতিগত কার্যক্রম হাতে নিয়েছে এবং যে উন্নয়ন অবকাঠামোতে হাত দিয়েছে, সেইগুলো যদি বাস্তবায়ন করা যায় এবং সঠিকভাবে করা যায়, সেক্ষেত্রে আমার মনে হয় যে আমরা উতরে যাব। কিন্তু যেহেতু সময়টা 2 মাস, আর এই 2 মাসের একটি বাচ্চাকে যদি আমরা বলি যে তুমি এখন রকেট চালাও, এটা তো আসলে সম্ভব না। বা যদি এই একটি 2 মাসের বাচ্চাকে বলে কালকেই তুমি বাংলা প্রবচন বা ইংরেজি শব্দ বলো, এটা কিন্তু সম্ভব না। আপনি বিশ্বাস করছেন বাংলাদেশের যে দুরবস্থা, ভঙ্গুর অবস্থা থেকে সরকার দায়িত্ব নিয়েছে, আপনি মনে করছেন সরকার এখান থেকে ইনশাআল্লাহ উত্তরণ করে একটা ভালো কিছু দিতে পারবে, এটি প্রত্যাশা করছেন? ইনশাআল্লাহ। ধন্যবাদ গন্ধর্বদের যেমন আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই আরেকজন অতিথি জনাব নাঈম আহমেদ, আপনার কাছে যেতে চাই। আপনার কাছে, আপনি নিশ্চয়ই জানেন যে বাংলাদেশে এই সরকার 2 মাস ক্ষমতা নিয়েছে। 2 মাসে অর্থনীতির যদি আপনাকে কিছু চিত্র আমি তুলে ধরি, বাংলাদেশ ব্যাংক থেকে 44,500 কোটি টাকা ঋণ নিয়েছে সরকার। সংকট মোকাবেলায় মার্চের 20,000 কোটি টাকা আপনার ছাপিয়েছে নতুন, এটা প্রথম আলোর নিউজে এসেছে। এডিবির $25 কোটি ঋণ দিচ্ছে বাংলাদেশকে, ঋণ নিচ্ছে আর কি। একদিকে আমরা বিশাল ঋণের বোঝা, $113 বিলিয়ন আমরা ঋণের বোঝা আছি। আপনার কাছে প্রশ্ন করছি, 2 মাসের একটি সরকার এই যে পরিস্থিতিতে আছে, এখান থেকে কি সংকট ঘনীভূত হচ্ছে, না আপনি উত্তরণের পথ দেখছেন? ধন্যবাদ আপনাকে এবং আমার যে সহ আলোচক আছেন তাকেও ধন্যবাদ। কিন্তু তার সূত্র ধরেই আমি বলতেছি, আপনার ইস্যুতে আসব। তিনি খুব আশাবাদী যে 2 মাসে সরকার একটা চেষ্টা করছেন এবং আপনি দেখছেন কিনা, আলো দেখছেন কিনা? আমি কেন দেখছি না সেই আলাপেই আসব। এবং সম্ভবত উনি আন্দালিব রহমান পার্থ সাহেবেরই একটা রেফারেন্স দিয়েছেন যে সবচেয়ে সংকটকালীন সময়ে এই সরকার দায়িত্ব গ্রহণ করেছে। দেখেন, শোকের সময় কিন্তু 3 দিন, 3 দিন পরে আপনি আর শোক উদযাপন করলে মানুষ ওইটা নিয়ে হাসবে। এই সরকার 2 মাস হয়েছে ক্ষমতা গ্রহণ করেছে। আপনার টপিকের সাথে ওটা রিলেটেড যে ধরেন রাজনীতির যে উত্তাপ আর অর্থনীতির যে চাপ। আমি জাস্ট 2 মাসের এই জিনিসটা যদি বলি, এখন যে আমাদের সংসদ চলছে, সেই সংসদে এক ধরনের আমি বলি যে বারোয়ারি বিতর্ক চলছে। কারণ 2 মাসে সরকার আসলে সেইখান থেকে, বাংলাদেশের তো নিশ্চয়ই একটা অর্থনৈতিক সংকট ছিল, যেই আমাদের অর্থনীতিটাকে হাসিনা যেভাবে যেই পরিস্থিতি রেখে গেছে, সেইখান থেকে উত্তরণের একটা তার সেই গেস্টার যে থাকতে হবে, যে এখান থেকে উত্তরণ ঘটাইতে চাই আমি, সেইটা সরকারের মধ্যে নাই। এবং শুধু নাই সেইটা না, বরং সে তো, আপনি তো ঋণের কথা বললেন, এইটার পাশাপাশি সে যেটা করছেন যে এইখানে আওয়ামী লীগকে কিছু ফেভার না ঠিক বলা যায়, আওয়ামী লীগ একটা সিস্টেমেটিক ওয়েতে করাপশন করতো। কিন্তু এই সরকারটা এত বোকা যে গত 2 মাসে সে যে করাপশনও করবে, সেইটার ব্যাপারে যে সেটা ওয়ে আউট করবে সেটাও করে নেয়। এটা এই জন্য বলছি যে 2 মাস হয়ে গেছে এই সরকার ক্ষমতা গ্রহণ করেছে, এখন পর্যন্ত দুদকের যে কর্তা ব্যক্তি তাকে কিন্তু এখন পর্যন্ত নিয়োগ করে নাই, যার কারণে দুদক অচল হয়ে আছে। অর্থাৎ আপনি যদি কোথাও করাপশন করেন, সেইটা যাতে ধরতে না পারে সেই রকম একটা বন্দোবস্ত করে রাখা হয়েছে। এবং এটা বলছেন অবশ্যই পরিকল্পিত। এবং এখনকার যেই দেখবেন যে সংসদের যেই আলাপ গণপরিষদে হওয়ার কথা, গণভোট নিয়ে, গণভোটের ফলে যেই জুলাই সনদ বাস্তবায়ন, নতুন সংবিধান প্রণয়ন, এগুলো আলাপ হবে গণপরিষদে। আর এইখানে আমার দেশের যে এখন সংকট, অর্থনৈতিক সংকট, আমার বেকারত্ব, আমার অন্যান্য শিল্পের উন্নয়ন, এইগুলো নিয়ে এবং আইন প্রণয়ন নিয়ে, এটার পক্ষের যে আইন প্রণয়ন, সেইটা সংসদে আলাপ হবে। সেইটা না হয়ে দেখবেন যে এখন পর্যন্ত এক ধরনের সমঝোতার ভিত্তিতে এখন সরকারি দল এবং বিরোধী দল টাইম পাস করতেছেন সংসদে বসে। এইটা কাম্য না। নাম্বার 2, আপনি যদি দেখেন, কেন আমি দুদকের কথাটা বলছি আপনি জানবেন। আচ্ছা, দুদকের কিন্তু তারা ধরেন কর্তা ব্যক্তি দিতে পারে না বা চেয়ারম্যান দিতে পারে না, কিন্তু দেখবেন সব জায়গায় তারা বিভাগীয় যে প্রশাসকগুলো তারা বসাই দিচ্ছে। নির্বাচনের ব্যাপারটা কবে হবে সেটা আমরা জানি না, কিন্তু সব জায়গায় প্রশাসক বসাই দিছে। এবং দেখবেন যে ঢাকা মহানগর উত্তরে যে এজাজ সাহেব, সেটা যদি না করে তৃণমূলের যে সেবাটা নিশ্চিত করা যায় না, নির্বাচনটা দ্রুত দিয়ে দিতে হবে। এটা হলো দীর্ঘদিন, তো আপনি এভাবে ফেলে রাখতে পারবেন না। আপনি একটা জনগণের ম্যান্ডেট নিয়ে এসেছেন, আপনার কাজ হচ্ছে দ্রুত নির্বাচন দিয়ে এই জায়গাগুলো ফিল আপ করে ফেলা। এবং আপনি ধরেন ঢাকা মহানগর উত্তরে এজাজ সাহেব এখানকার মেয়র ছিলেন,
তার মেয়র হওয়া, মানে মেয়র বলতে প্রশাসক ছিলেন, সেটার প্রক্রিয়া নিয়ে আমি স্বচ্ছ অস্বচ্ছ সেই আলাপ করতে চাচ্ছি না। আমি বলতে চাচ্ছি তিনি যেদিন ক্ষমতা ছাড়েন, প্রশাসকের দায়িত্ব ছাড়েন, সেই দিনে 1260 কোটি 15 লাখ টাকা রেখে গেছেন 26টা অ্যাকাউন্টে। কিন্তু জাস্ট ক্ষমতা গ্রহণের পরে মিল্টন সাহেব, যিনি বিএনপির নেতাও বটে, তাকে যখন নিয়োগ দেওয়া হলো, পরের দিনই এসে তিনি বলতেছেন মাত্র 25 কোটি টাকা পেয়েছেন। তার মানে এইখানেই দেখেন আপনি 1200 কোটি টাকা নাই হয়ে যাচ্ছে। এটার কিন্তু সুস্পষ্ট হিসাব কি, এটা আমাদের সামনে আসছে না। ধরেন এটা একটা পর্যায়ে যে আমাদের দৃশ্যপট থেকে হারিয়েও যাচ্ছে। ফলে আমি বলতে চাচ্ছি আমাদের সংসদকে কার্যকর করতে হবে, এবং 2 মাস তো যেটা গেছে আমাদের, বিশেষ করে কৃষি খাত, কৃষি শিল্প যদি আমরা এখানে বিজ্ঞানসম্মতভাবে এটা উত্তরণ ঘটাইতে না পারি, আমাদের আর একটা পোটেনশিয়াল খাত আছে আইটি খাত, আমাদের প্রচুর ফ্রিল্যান্সার আছে, তাদেরকে যদি যথাযথভাবে এইখানে সুযোগ সুবিধা বৃদ্ধি করতে না পারি, বিশেষ করে পেপালের কথা বর্তমান প্রধানমন্ত্রীও বলেছেন, এটা শুধু বললে হবে না, এটা বাস্তবায়ন করে যদি দেখাইতে না পারি, আরও একটা শিল্প আমাদের সম্ভাবনাময় আছে, সেটা হচ্ছে আমাদের চামড়া শিল্প। এইটাকেও যদি যথাযথভাবে কাজে লাগাইতে না পারি, তাইলে যেটা হবে যে এখন যে অর্থনৈতিক চাপ আছে এইটা ক্রমান্বয়ে বাড়তে থাকবে, এবং এই যে একটা মেটিকুলাস ডিজাইন করা হয়েছে সংসদ এবং সংসদের বাইরেও সরকারি দল বিরোধী দলের একটা কুসুম ভাব বিনিময়, এইটা দিয়ে আসলে পাবলিকের অ্যাটেনশন দীর্ঘ সময় অন্যদিকে ডাইভার্ট করে। জনাব নাঈম আহমেদ, আমরা ছোট্ট একটি প্রশ্ন আপনার কাছে রাখতে চাই। নিশ্চয়ই আপনি যেটা আলোচনায় নিয়ে আসলেন, জনাব এজাজ সাহেব যখন ক্ষমতা ছাড়েন তখন 26টি অ্যাকাউন্টে 1260 কোটি তিনি রেখে এসেছেন, আর যখন মিল্টন, বর্তমান যিনি প্রশাসক, মিল্টন সাহেব যখন বসলেন তখন তিনি ঘোষণা দিলেন যে 25 কোটি টাকা আছে। এই যে একটা ঘাটতি, আপনি কি মনে করেন যে এখানে মানে চুরি হয়েছে কিছু, বা যদি হয়ে থাকে বা সরিয়েছে যদি হয়ে থাকে, বিরোধী দল এটা নিয়ে তো আমরা কথা বলতে দেখিনি সংসদে। আচ্ছা, এক নাম্বার হচ্ছে কেন করেনি সেটা, তাহলে এটা আমি অলরেডি বলে ফেলেছি যে এখন যে বিরোধী দল তারা একটা ম্যানেজড বিরোধী দল। এই সরকারের অন্যতম সফলতা হলো তারা বিরোধী দলকেও তারা চালাইতে পারে। আপনি দেখবেন যে বাংলাদেশ একটা মার্কিন চুক্তি হয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, ইন্টারিম যে সরকার ছিল তার শেষ দিকে, সেই বিলটা 60 দিনের মধ্যে আমাদের জাতীয় সংসদে উত্থাপন করার সুযোগ আছে। কিন্তু দেখবেন জামাত তো বলে, দেখবেন যে তারা হলো সাম্রাজ্যবাদ, আধিপত্যবাদের বিরুদ্ধের শক্তি, কিন্তু তারা একটা দিনের জন্য এই বিষয়টা কিন্তু উত্থাপন সংসদে করেনি, সরকারি দলেরও কেউ করেনি। দেখা গেছে যে একজন স্বতন্ত্র প্রার্থী রুমিন ফারহান, তিনি গত 1 দিন আগে এটা উত্থাপন করেছেন। এরকম করে যেহেতু তারা একটা বোঝাপড়ার মধ্যে আছেন, ফলে এই বিষয়গুলো নিয়ে তারা আসলে আলাপ করছেন না, মিউচুয়াল বেনিফিটের মধ্য দিয়ে তারা এটা এগিয়ে নিচ্ছেন। এবং আমি মনে করি যে বাংলাদেশকে যদি একটা সত্যিকার অর্থে ওয়ে আউট দেখাইতে হয়, এখানে জামাতকেও আমি রিকোয়েস্ট করতে চাই যে তারা যাতে সত্যিকারের বিরোধী দলের যে রোল সেটা প্লে করার চেষ্টা করে, এবং জনবান্ধব জনগণের যে সমস্যাগুলো আছে সেইগুলো নিয়ে যাতে তারা কথা বলে, এবং সংসদের জনবান্ধব আইন পাশের জন্য যাতে তারা বেশি মনোযোগী হয়। ধন্যবাদ জনাব নাঈম আহমদ, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা যেতে চাই আরেকজন অতিথি, জনাব খন্দকার ওয়াহিদুজ্জামান। আপনি গ্লোবাল রিপোর্ট অন ফুড ক্রাইসিস একটা রিপোর্ট দিয়েছে বার্ষিক প্রতিবেদনে, যে তীব্র খাদ্য সংকটে থাকা 10 দেশের মধ্যে বাংলাদেশের তালিকা। আপনার কাছে প্রশ্ন হচ্ছে, যখন আমরা এমন খাদ্য সংকটে যাচ্ছি, বৈশ্বিক সমস্যা আছে, সেই মুহূর্তে আমরা সংকট সামলাতে 20,000 কোটি টাকা ছাপিয়েছে সরকার। এটা কি আমাদের মূল্যস্ফীতি বৈষম্য আরো বাড়বে কিনা, এটা সরকারের কতটা সমীচীন হয়েছে? ধন্যবাদ হীরা ভাই আপনাকে। আমি একটু আমার অপোজিটে যিনি বসে আছেন জেডিপি নাঈম ভাইয়ের সাথে একটু কথা বলে নিই। নাঈম ভাই কতগুলো কথা বলেছেন, একটি হচ্ছে কি তার কথা থেকে একটি বিষয়, যে সংসদে বিরোধী দল এবং ক্ষমতাসীন দল ম্যানেজড, আপনার ওনার কাছে মনে হয়েছে। কিন্তু বিষয়টি দেখেন, সংসদ শুরু হওয়ার পরে আজকে প্রায় 22-25 দিন, যে কয়দিনই চলেছে, সেখানে আমরা একটা বিষয় লক্ষ্য করেছি যে রাষ্ট্রপতির ভাষণের পরে তারপর আমাদের জুলাই সনদটা নিয়ে যে আলোচনাগুলো হয়েছে, এখন একটি কথা, প্রশ্নগুলো, আমি যদি আপনার প্রতিপক্ষে দাঁড়িয়ে আপনাকে আমি মোটিভেশন দিয়ে বা আপনাকে চাপ সৃষ্টি করে আপনাকে দিয়ে আমি কিছু কথা বলাতে পারবো। আপনি এই যে এতদিনের সরকার, সেই সরকারে বিরোধী দলের কোথাও কি দেখেছেন যে বিরোধী দল এই যে আপনি যে প্রশ্নগুলো করেছেন
যে এই যে 1200 কোটি টাকা চুরি লুটপাট, তারপরে আপনার এই যে দুদকের অকার্যকর করে রাখা, অকার্য করে রাখা, এবং আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে মার্কিন চুক্তি, কৃষি খাত, এগুলো নিয়ে কি কোনো কথা হয়েছে? প্রতিপক্ষ থেকে সরকার দলকে কি বলেছে? কিন্তু বলেনি। কি নিয়ে কথা হচ্ছে? সেখানে একটি বিষয় নিয়ে বেশি কথা হচ্ছে, জুলাই সনদ। আসলে আছে কি ওই জুলাই সনদের মধ্যে? জাতিকে তো সেটা বুঝতে হবে। এখন একটি সনদ, অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সনদ, যেই সনদটি নিয়ে আপনারা 5ই আগস্টের পর থেকে বলতে 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 আজকে সংসদেও এতগুলো দিন। এখন বিষয়টি হলো গিয়ে তার মধ্যে দেখেন, যখন এই বিষয়গুলো নিয়ে কথা হচ্ছে সংসদে, প্রতিপক্ষ সরকারি দল, যখন সরকারি দলকে আমি প্রশ্ন করব যে আমার মতো করে যে আমি কেন তেল পাই না, তখন কিন্তু সেই জবাবটা সরকারি দল থেকে দিতে বাধ্য এবং তারা সেভাবে দেয়। এবং সেখানে অনেক আমরা উদ্ভট প্রশ্নের জবাব পেয়েছি এবং সেটা নিয়ে জাতি বলেছে, সংসদেও কথা হয়েছে। আবার দেখেন যে জুলাই সনদ নিয়ে যখন কথা হচ্ছে তখন সেটারও প্রতিপক্ষ কথা বলছে। কিন্তু একটু বলে নিই আমি, যে কিন্তু দেখেন যে আজকে এই যে 1200 কোটি টাকা লুটপাট হয়ে গেল, আমার দুদককে অকার্যকর হলো, এই বিষয়গুলো কাদের বলার কথা ছিল? বিরোধী দলের। এবং বিরোধী দল যদি এইগুলোকে পয়েন্ট অফ অর্ডারে দাঁড়িয়ে যদি এই বিষয়গুলোকে 1 নম্বর যে অভাব, 1 নম্বর যে সেই এটির দিকে যদি চাপ দিত, তাহলে সরকারি দল নিশ্চয়ই ওই বিষয়ের দিকে। আমি 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 খন্দকার ওয়াহিদুজ্জামান, আপনি বলছেন যে 60 দিন, অর্থাৎ 2 মাস সরকারের বয়স, যে 2 মাসে একটা শিশু বাচ্চা কি করতে পারে? আমরা যদি প্রতিবেশী রাষ্ট্রের দিকে তাকাই, নেপালে মাত্র জেনজির সরকার প্রতিষ্ঠিত হয়েছে, 100 দিনের যে কর্মসূচি নিয়েছে সেখানকার সরকার, 100 দিনে যে এখনো অল্প কিছুদিন গেল, তার মধ্যে যে সকল কাজগুলো দেখিয়েছে নিঃসন্দেহে প্রশংসনীয়। তো আমরা 2 মাসে কি এমন কি দেখিয়েছি যেটা জনগণ আস্থা রাখতে পারে আপনি আগামী দিন এই সরকারের উপর? আপনি যদি একটু আমাদের জানাতেন। ধন্যবাদ হীরা ভাই, আপনি কথার মধ্যে ঢুকে গেছেন, প্রশ্নটা করেছেন, সুন্দর একটি প্রশ্ন। কিন্তু বিষয়টি হলো গিয়ে যে দেখেন, যখন এই সরকার মাঝখানে একটি 1.5 বছরের সরকার, তো বিষয়টি হলো গিয়ে দেখেন, আমরা যদি চিন্তা করি যে আমাদের বড় অর্থনীতিবিদ, বড় মাথাওয়ালা মানুষ, আমরা মানে মাথাওয়ালা বলতে হচ্ছে গিয়ে যে অনেক জ্ঞান রাখেন তারা, এরকম মানুষরা, এরকম শক্তিশালী যদি কেউ এসে চিন্তা করে যে আমি আমার দেশের অর্থনীতি কালকেই চেঞ্জ করে ফেলবো, এটা সম্ভব না। আপনি নেপালের সাথে বলেছেন, নেপালের এই যে ইন্টিমেন্ট গভর্নমেন্ট যেটা নতুন তৈরি হয়েছে, তার আগে তাদের একটা অভ্যুত্থান হয়েছে। সেই অভ্যুত্থানের আগে তাদের অর্থনীতির অবস্থাটা একটু দেখেন, বিশ্লেষণ করেন। তাদের অর্থনীতি যেটা ছিল সেটাকে তারা খুব অল্প সময়ের মধ্যেই ধরতে পারছিল যে আজকে আমাদের অর্থনীতিটা কোন দিকে যাচ্ছে, এবং সাথে সাথে তারা একটা বিশাল গণ আন্দোলনের মধ্যে গিয়েছে। কিন্তু আমরা কিসের মধ্যে ছিলাম? আমরা ছিলাম আমাদের রাষ্ট্র 17 বছরে কোথায় যাচ্ছে। আপনি জানেন যে এখানে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্বকেও আমরা হার মানাই দিয়েছি। কীভাবে দেখেন, যে ম্যালথাস বলছিলেন যে যদি কোনো একটি রাষ্ট্রের অর্থনীতির জনসংখ্যা বেড়ে যায়, তাহলে সেই জনসংখ্যা প্রকৃতি কোনো না কোনোভাবে সেটা কমায় দেয়, ব্যালেন্স করে। কিন্তু সেই তত্ত্বটাকেও অনেকে মিথ্যা প্রমাণ করে, অনেক বড় বড় অর্থনীতিবিদরা এটাকে মিথ্যা প্রমাণ করে দিয়েছে। কিন্তু দেখেন বাংলাদেশের ক্ষেত্রে এসে ম্যালথাসের জনসংখ্যা তত্ত্ব কেমন যেন ঠিক হয়ে গেছে। এমনভাবে একটা রাষ্ট্রীয় অবকাঠামো, একটা রাষ্ট্রীয় কি বলে, যারা নীতি নির্ধারক, যারা শ্বেতপত্র লিখতেন, তারা এমনভাবে সরকার দ্বারা মোটিভেটেড হয়ে সরকারকে যেভাবে বলেছে, যেমন ধরেন যে এই বাংলাদেশে অর্থনীতির চাকাটা 1 2 3 4 5 6 না ঘুরে এটা জ্যামিতিক হারে ঘুরেছে। কেমন? মানুষের মাথাপিছু আয়। ধরেন এই বছর যেখানে দেখা গেছে যে মাথাপিছু আয় 1200 থেকে 1500 ডলার, সেটা হঠাৎ করে 2300 ডলারে চলে গেছে, সেটা হঠাৎ করে 2600 ডলারে চলে গেছে। মানে এই যে জ্যামিতিক হারে অর্থনীতির চাকাটা, মানুষের আয়ের উৎসটা বাড়ছে, সেইটার সাথে জনসংখ্যা দেখা গেছে কি জানেন, জনসংখ্যা বাড়ছে না। অথচ একটা রিপোর্ট বলে যে আমাদের দেশের জনসংখ্যা বাড়ার যে হার, সেটা কিন্তু জ্যামিতিক ছিল, সেটা কিন্তু গাণিতিক ছিল না। আপনি দেখেন যে করোনার সময়টায় সরকার আমাদের সামনে যে জিনিসটা নিয়ে আসলো, যে জনসংখ্যা বাড়ে নাই, কিন্তু করোনার মধ্যেও আমাদের অর্থনীতির চাকা সচল ছিল এবং আমাদের মাথাপিছু আয় বৃদ্ধি হয়েছে। এই যে একটা গোজামিল, শুভঙ্করের ফাঁকি, এই ফাঁকি দিয়ে
রাষ্ট্র ব্যবস্থা এমন একটা জায়গায় গেছে যে মসজিদের ইমাম থেকে শুরু করে একদম রাষ্ট্রের সর্বোচ্চ ব্যক্তি পর্যন্ত করাপশনের সাথে যুক্ত ছিল। আপনি দেখেন এই যে পতন, সরকারের পতন থেকে অর্থনৈতিক পতন, ধরেন নেপাল যেটা খুব তাড়াতাড়ি অনুধাবন করতে পেরেছে, যে কারণে তাদের দেশে মানুষ একত্রিত হয়ে একটা সরকারকে তারা উৎখাত করেছে, আমাদের মতো করেই, আমাদের দেশে যেরকম হয়েছে এরকম। কিন্তু আমাদের সময় লেগেছে 17 বছর। এই 17 বছরে এমন একটি জায়গা ছিল না বাংলাদেশের যেই জায়গাটা করাপশনের সাথে ছিল না। এবং এত বড় করাপশন, যেই করাপশনগুলোকে মোকাবেলা করতে যে এখনো আমি জানি না এই সরকার কতদূর সেটাকে পারবে। ধন্যবাদ। রন্ধ্রে রন্ধ্রে ঢুকে আছে। ধন্যবাদ ওয়াহিদুজ্জামান, আমরা আপনার কাছে আবারও আসছি। যেটা বললেন আসলে দায়ী করলেন বিরোধী দলকেই, অর্থাৎ বিরোধী দলের যে ভূমিকা থাকার কথা ছিল আমরা সেটা দেখিনি আসলে। পাশাপাশি এটার উত্তর আপনি নিশ্চয়ই দেবেন। পাশাপাশি আপনাকে বলতে চাই, ফ্রিডম হাউজের রিপোর্ট অনুযায়ী গত 15 বছরেই আসলে বিশ্বে গণতন্ত্রের মান একেবারেই কমে গেছে, আসলে কমছে। সেখানে ওয়ার্ল্ড ব্যাংক দেখিয়েছে রাজনৈতিক অস্থিরতার কারণে জিডিপি 2 থেকে 3% কমে যায়। সেই ক্ষেত্রে ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড বলছে যে যদি রাজনৈতিক অস্থিরতা থাকে বিদেশি বিনিয়োগ আপনার 20 থেকে 30% কমে যায়। আমরা কিন্তু সেখানেই দাঁড়িয়ে আছি এখন। বাংলাদেশে এই মুহূর্তে বিনিয়োগের একেবারেই খুব বাজে অবস্থা। অন্তর্বর্তীকালীন সরকার সময় একটা আশার আলো দেখিয়েছিল, বাট সেই সময় কোনো একটি টাকা বিনিয়োগে দেশে আসে নাই। আপনি কি মনে করছেন আজকের দিনে যে রাজনৈতিক অস্থিরতা আবার তৈরি হয়েছে সেখানে আমাদের বিনিয়োগ বাড়বে, বা এই রাজনৈতিক অস্থিরতা যে বিনিয়োগ কমছে এখান থেকে উত্তরণে কি পথ দেখছেন, ছোট করে যদি বলেন। ধন্যবাদ হীরা ভাই। প্রথমে আমাদের সহ-আলোচক ওয়াহিদুজ্জামান ভাইকে একটু আমি কয়েকটা বিষয় একটু বলতে চাই। এক নাম্বার হচ্ছে ভাই বলেছেন যে বিরোধী দল আসলে এগুলো নিয়ে কথা বলছে না। তো আমি প্রথমেই বলেছি এটা ম্যানেজ বিরোধী দল, ফলে তো কথা বলবেই না, যে আমি আর মামুরা এরকম একটা সিচুয়েশন এখানে হয়েছে। আর দ্বিতীয় হচ্ছে এই যে জুলাই সনদ নিয়ে এত আলাপ হচ্ছে, এর দায় 99% হচ্ছে এই গভর্নমেন্টের। কারণ এই সংসদে এটা আলাপ হওয়ার কথাই না, জুলাই সনদ নিয়ে আলাপ হবে গণপরিষদে। এই গণপরিষদ গঠনের জন্য এখানে একটা গণভোট হয়েছে, সেই গণভোটের জনরায়কে উপেক্ষা করে এখন পর্যন্ত কিন্তু সরকার এইটাকে মানে গণপরিষদ তিনি দিবেন না এরকম একটা দিকে কিন্তু তিনি হাঁটছেন। ফলে এইটা হচ্ছে একটা, তো ধরেন যে বিরোধী দলের অযোগ্যতার জায়গা আছে, আর তার চেয়ে বড় যে ব্যাপারটা আছে সরকারই এই জিনিসটা করছেন না। সরকার এই জিনিসটা না করে তার যেই সংকটগুলো আছে সেই দিকে মানুষের নজর যাতে না যায় সেটা ডাইভার্ট করার জন্য সে এইখানে কুসুম কুসুম নানাবিধ বিষয় নিয়ে আলাপ করছেন। এইটা হলো একটা জায়গা। আর দ্বিতীয় নাম্বার জায়গা আপনি যেটা বলেছেন যে বিনিয়োগের যে ব্যাপারটা, বিনিয়োগেরও ধরেন দুইটা জায়গা আপনি ধরতে পারেন। একটা হচ্ছে বিদেশি যেই পরাশক্তিগুলো আছে তারা তাদের বিজনেসের স্বার্থে আপনার এখানে কিছু কিছু প্রজেক্ট লঞ্চ করবে। এইটা হাসিনার আমলেও দেখা গেছে, বড় বড় প্রকল্প কিন্তু এখানে এসেছে। সেই প্রকল্পগুলোর মধ্যে কোনটা আপনার এখনকার জন্য জরুরি, কোনটা আরও পরে করলে হবে, সেই রিয়ালিটি কিন্তু আপনি চিন্তা না করে ওরা প্রজেক্ট করবে একটা। এখানে গভর্নমেন্টের পার্ট যেসব সরকারি দলটল ছিল তারা কিছু লুটপাট করবে, আর বিদেশি শক্তিগুলো এখানে ঋণ দিবে বা কাজ করবে, এর বিনিময়ে তারা একটা টাকা নিয়ে যাবে। এইভাবে একটা জায়গা ছিল। কিন্তু আমি মনে করি এই সরকার যদি সত্যিকার অর্থে বিনিয়োগ বান্ধব একটা পরিবেশ তৈরি করতে চায় তাহলে তার ঠিক করতে হবে কোন খাতে সেই বিনিয়োগ নিয়ে আসবে। আমি একটু আগেই বলেছি যে বাংলাদেশে আপনি কি মনে করছেন এই মুহূর্তে বাংলাদেশে সেই বিদেশি বিনিয়োগের অবস্থান বা পরিস্থিতি বিরাজ করছে বলে মনে করছেন? অবশ্যই। আপনি যদি বাংলাদেশের কৃষি খাতের যে অপার সম্ভাবনা বাংলাদেশে রয়েছে, আমাদের যে উর্বর মাটি রয়েছে, এইটাকে যদি একটা প্ল্যান্ড ওয়েতে আপনি মানে প্রেজেন্টেশনটা সুন্দর হয়, যে আপনি বিদেশি শক্তিগুলোর কাছে যারা বা যেসব যারা ঋণ দিয়ে থাকে, বিনিয়োগ করে থাকে, তাদের কাছে যদি আপনি যেতে পারেন যে আমরা আমাদের গার্মেন্টস সেক্টর আছে, এর পাশাপাশি সে অর্থে বড় কোনো শিল্প নাই, সেইখানে আমাদের একটা সম্ভাবনাময় শিল্প হচ্ছে আমাদের কৃষিখাত, যেইখান থেকে আমরা নিজেরা স্বনির্ভর হব এবং আমরা এক্সপোর্ট করবো। আমরা কিন্তু কৃষি খাতে এখানে কয়েকটা জিনিস, এক নম্বরে তো আমাদের শাকসবজি শস্য এটা তো আছে, এর বাইরে আমাদের মৎস্য খাত কিন্তু একটা সম্ভাবনাময় জায়গা। আমাদের জানেন যে বঙ্গোপসাগর আছে, আমাদের লোকাল বিভিন্ন চাষাবাদ হচ্ছে মাছের, এর বাইরে আমাদের কিন্তু পোলট্রি, গরু, অর্থাৎ যেই গোশতের যেই জায়গা, গোশত কিন্তু আমরা চাইলে বিদেশি রপ্তানি করার মতো জায়গায় যেতে পারি। এখন এইটা আমরা না করে উল্টা আমরা ইন্ডিয়া থেকে গরুর গোশ, মহিষের গোশ এগুলো আনতে হচ্ছে, বা জীবন্ত গরু ছাগল এগুলো আনতে হচ্ছে। ফলে আমরা প্রথমত নিজেরা স্বয়ংসম্পন্ন হওয়ার জন্য কৃষি খাত নিয়ে সিরিয়াসলি চিন্তা করা দরকার।
প্লাস এটা যাতে এক্সপোর্ট ওরিয়েন্টেড করা যায় সেজন্য আমাদের চিন্তা করা দরকার, এবং সেটা যদি আমরা করতে পারি তাহলে দেখবেন আমাদের যে বেকারত্ব সেটাও কিন্তু অনেকাংশে কমে আসবে, এবং আমাদের টাকা বিদেশে চলে যাওয়ার বদলে আমরা বৈদেশিক যে মুদ্রা সেটা কিন্তু অর্জন করতে পারবো। এই প্রক্রিয়ার মধ্য দিয়ে আমরা কিন্তু খুব দ্রুত একটা সমস্যা অর্থাৎ দ্বিমুখী সমস্যা সমাধান করে ফেলতে পারি। আমাদের বেকারত্ব কমবে, আমাদের অর্থনীতি শক্তিশালী হবে, আমাদের বৈদেশিক মুদ্রা আসতে থাকবে, এটা আমি মনে করি। ধন্যবাদ জনাব নাঈম আহমেদ। দর্শক, আপনারা দেখছিলেন এনটিভির রাজনৈতিক টকশো রাষ্ট্রচিন্তা। আজকের বিষয় আমরা ধরেছি রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ, কোন দিকে যাচ্ছে দেশ। কথা বলছিলেন দুজন অতিথি, জনাব নাঈম আহমেদ, আহ্বায়ক জেডিপি। কথা বলছিলেন খন্দকার ওয়াহিদুজ্জামান, রিপোর্টার ন্যাশনাল ডেস্ক, দৈনিক বরিশাল মুখপাত্র। দর্শক, ছোট্ট একটা বিরতির পর আবারও ফিরে আসছি, আমাদের সাথেই থাকুন। দর্শক, ফিরে আসলাম ছোট্ট বিজ্ঞাপন বিরতির পর। দেখছেন এন্টার টিভির নিয়মিত আয়োজন রাষ্ট্রচিন্তা। আজকে রাষ্ট্রচিন্তার বিষয় ধরা হচ্ছে রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ, কোথায় যাচ্ছে দেশ। দুজন বিজ্ঞ অতিথি উপস্থিত আছেন, আমাদের সাথে আছেন নাঈম আহমদ, আহ্বায়ক জেডিপি, উপস্থিত আছেন খন্দকার ওয়াহিদুজ্জামান, রিপোর্টার ন্যাশনাল ডেস্ক, দৈনিক বরিশাল মুখপাত্র। কথা বলছিলেন বাংলাদেশের রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ, ঋণ, ডলার সংকট ইত্যাদি ইত্যাদি নিয়ে কথা বলছিলেন। আমরা একটু যেতে চাই খন্দকার ওয়াহিদুজ্জামান আপনার কাছে। আপনি নিশ্চয়ই জানেন যে আমাদের বর্তমানে রিজার্ভ 30 বিলিয়নের মতো আশেপাশে আছে। তো অথচ আমরা এখন টাকার মান দিন দিনই কিন্তু কমে যাচ্ছে। আসলে এখান থেকে আমরা যে বর্তমানে যে আবার ঋণ নিচ্ছি, নিশ্চয়ই আপনি জানেন যে বৈদেশিক ঋণের পরিমাণ 113 বিলিয়ন ডলার। ইতিমধ্যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী সংসদে বলেছেন 234 বিলিয়ন পাচার হয়েছে গত আপনার 10-12 বছরে আর কি। হ্যাঁ, তো এই যে বিশাল একটা অ্যামাউন্ট বিদেশে পাচার হয়েছে, আমরা সেটা কিন্তু ফেরত আনার অন্তর্বর্তীকালীন সরকারের সময়ও আমরা দেখিনি, আওয়ামী লীগ সরকারের আমলও দেখিনি। নতুন সরকার এসেছে, আপনি কি প্রত্যাশা রাখতে পারেন? এই যে বিশাল একটা অঙ্ক বাইরে চলে গেছে 234 বিলিয়ন, যেখানে আমাদের রিজার্ভ মাত্র 30 বিলিয়ন আছে। তো এই টাকাটা ফেরত আনার জন্য আপনি সরকারে আপনারা আছেন, বা আপনাদের আপনাদের সরকার আছে, আপনাদের পছন্দের সরকার আছে, এইটা থেকে উত্তরণ বা এই টাকাগুলো ফেরত আনার জন্য আপনি কি উপায় দেখছেন কিনা, কোনো উদ্যোগ নিচ্ছে কিনা সরকার, বা কি নেওয়া উচিত বলে মনে করছেন? হীরা ভাই, আপনাকে ধন্যবাদ। চমৎকার একটি প্রশ্ন করেছেন। প্রশ্নটা যখনই আপনি করেছেন তখনই আমার মাথায় একটি জিনিস এসেছে। আপনি গত 2 দিন আগে একটি বক্তব্য, একজন সংসদ সদস্যের বক্তব্যের মধ্যে অনেক লম্বা বক্তব্য দিয়েছেন তিনি, এবং বাংলাদেশের সবাই তাকে সুবক্তা হিসেবে বলে। আমি নাম মেনশন করতে চাচ্ছি না, যেহেতু নাম মেনশন করাটা উনি করে ফেলেছেন, বাট আমি চাচ্ছি যে একটু নিরপেক্ষ জায়গা থেকে কথা বলতে, কারণ এই নিরপেক্ষ জায়গার বিশ্লেষণটা খুব ভালো হবে। তো সেই সংসদ সদস্য তার বিশাল বক্তব্যের মধ্যে একটি জায়গায় এসে বলেছেন যে অর্থ পাচারকারীদেরকে আমাদেরকে রাষ্ট্রদ্রোহী হিসেবে চিহ্নিত করতে হবে। দেখেন কত সুন্দর, অত কথার মধ্যে কত সুন্দর একটি কথা বলেছেন। এই যে রাষ্ট্রচিন্তা, রাষ্ট্র ভাবনা, এখান থেকে কেন আমরা সরে গেলাম, কিভাবে সরেছি দেখেন। এই যে আমাদের ফেসিস্ট গভর্নমেন্টের আমলে 29টি প্রকল্পে, আমি বিলিয়ন বা ট্রিলিয়নে বলতে চাচ্ছি না, কারণ জনগণের জানা উচিত এটা, যে 29টি প্রকল্পে 10,000 কোটি টাকা এই দেশ থেকে লুটপাট হয়েছে রিসেন্ট 21 সালের থেকে 24 সালের মধ্যে। তো বুঝেন যে এই যে মেগা প্রকল্পের মাধ্যমে এই যে এতগুলো টাকা পাচার হয়ে গেল, এইরকম একটি সময় যখন আমাদের শূন্য একটা ঝুড়ি হাতে নিয়ে আমরা একটি সরকারকে দেখলাম যে তিনি রাষ্ট্র ক্ষমতা গ্রহণ করেছেন। এখন প্রশ্ন হচ্ছে এখানে যে আমাদের অর্থনীতি যে কথাটি বলে আমাদের অভাব থাকবে অনেক, তার মধ্য থেকে আমাদেরকে নির্ধারণ করতে হবে যে আমাদের কোন অভাবটি প্রথমে এটাকে আমাদেরকে লাঘব করতে হবে। দেখুন, আপনি আমার প্রতিপক্ষ বলবো না, মানে আমার যে সাথে যিনি বসেছেন আলোচনায়, তিনি একটি কথা বলেছেন যে কৃষি নির্ভরশীল বাংলাদেশকে আমরা কৃষি খাতেই ডেভেলপ করতে পারি, এবং এটা যদি করি তাহলে আমাদের কৃষি উপকরণ, সার, বীজ, এই যে জিনিসগুলো লাগবে সেগুলো তো কিনতে হবে। এখন আমরা এমন একটা সময়
রাষ্ট্রের মাঝখানে যে 1.5 বছর, সেখানেও আমরা শুনলাম যে আমাদের একজন যিনি রাষ্ট্র ক্ষমতায় এসেছিলেন তিনি একজন, তার সম্বন্ধে বলতে গেলেও আমাকে দ্বিধা হচ্ছে, আমি ইকোনমিক্সের স্টুডেন্ট, আমি সাহিত্যের স্টুডেন্ট, তিনি একজন ইকোনমিক্সট এবং তিনি নোবেল প্রাইজ পেয়েছেন, নোবেল লয়েড আমরা বলবো। তিনি যখন রাষ্ট্র ক্ষমতা নিয়েছেন তিনিও কিন্তু এই যে একটি তলাবিহীন ঝুড়ি নিয়ে রাষ্ট্র ক্ষমতায় সাহস করেছেন, এবং সেখানে দেখেন যে আমরা তাকে বলতে পারছি না যে তিনি সফল হয়েছেন, বা তিনি একটি অর্থনৈতিক কাঠামোকে সুন্দর করার চেষ্টা করেছেন, কিন্তু চেষ্টা করতে করতে উনি দেখলেন যে এটাকে আসলে সম্ভব না। যেমন আপনি 29টি প্রকল্পের কথা বলছেন, মেবি যেখানে চুরি হয়েছে, পুকুর না সাগর চুরির মতো হয়েছে। আমরা যদি দেখি আপনাকে এই সরকার 2 মাসের মধ্যে কিন্তু একটি সংসদে কেনাকাটা করেছিল, নিশ্চয়ই এটি পত্রপত্রিকা এসেছে। 18 লাখ টাকার ক্যামেরা 58 লাখ টাকা দিয়ে কিনেছে, 4000 টাকার ব্যাগ 34,000 টাকা দিয়ে কিনেছে, 3,000 টাকার কার্ড রিডার 21,500 টাকা দিয়ে কিনেছে। এখানেও তো সেই, তাহলে এখান থেকে আসলে কি আমরা উত্তরণ হতে পারবো কিনা? উত্তরণ হতে, ওই যে বললাম যে যখনই যে আসে আমরা দেখছি পরবর্তী হয়তো সরকার গেলে সেই শ্বেতপত্র বের হয়, বাট বিচার কিন্তু হয় না। এই জায়গাটা ভালো একটা কথা বলেছেন, বিচারের জায়গায় আসতে হবে। এখন আপনাকে এর সাথে আপনার যুক্ত করে একটি কথা বলি, আপনার পয়েন্টটার সাথে। আপনি যে বলেছেন যে এত টাকা চুরি হচ্ছে, আমি একটু ছোটখাটো মানে সাহিত্যের ভাষাই বলি, মানে বিষয়টা হলো এ জগতে হায় সেই বেশি চায়, আছে যার ভুরি ভুরি। তো বাকি কথাটা যিনি রবীন্দ্রনাথ বলেছিলেন, সেখানে সেই কথাটাকে আমি, রবীন্দ্রনাথের এই কথাটাকে আমি অপোজ করছি। আসলে কি রাজার হস্ত চুরি করে না, হ্যাঁ, নীতিগতভাবে রাজার আশেপাশে যারা থাকে তারা সবাই চৌর্যবৃত্তির মনটা থাকে। সেই মনটাকে নিয়ন্ত্রণ করার জন্য রাজা কতটুকু সিদ্ধহস্ত, সে কতটুকু এটাকে বিচারের আওতায় আনতে পারবে, ওইটা বিষয়। আরেকটি বিষয় হচ্ছে গিয়ে যে কথাটি আপনি বললেন যে 29টি প্রজেক্টে চুরি হয়েছে, তারপরে এই যে আমাদের সংসদে কেনাকাটা নিয়ে চুরি হয়েছে। এখন দেখেন আমাদের একটি রাষ্ট্র নৈতিকভাবে 17 বছরে, ওই যে বললাম, প্রত্যেকটা জায়গায় যে চর্চা, যে অবকাঠামোগত উন্নয়নের নামে যেইটাকে যেখানেই যাকে বসিয়েছেন তাকে সেইখানে সেইভাবেই টাকার বিনিময় বসানো হয়েছে। অর্থাৎ এখানে যিনি চাকরি করতে আসছেন তিনিও চিন্তা করছেন যে আমি চাকরি করতে আসিনি, আমি আসলে আসছি ব্যবসা করতে। কি ব্যবসা? ধরেন আমি একটি চাকরি, ছোট্ট একটি পিউনের চাকরি যদি করতে আসি, সেখানে আমাকে 8 লাখ টাকা ঘুষ দিয়ে চাকরিটি নিতে হয়েছে। এখন আপনি চিন্তা করে দেখেন, যেই লোকটির বেতন 9,000 টাকা, কি সর্বসাকল্যে সে 15,000 টাকা বেতন পাবে তার চাকরি জীবনের শেষ বয়সে। কতদিন চাকরি করলে ওই 9 লাখ টাকা সে উঠাবে, তারপর সে তার এটা বেনিফিটটা পাবে? তাহলে আপনি আমরা মগজে মননে আমরা, এবং এটাকে একটা কালচারে পরিণত যে আপনি একটা লোককে বলবেন যে ভাই তুই আমার এই চিঠিটা অমুক জায়গায় দিয়ে আস, তার বিনিময়ে বলতে হবে যে ভাই এইটার বিনিময়ে তোকে 20টা টাকা দিলাম। এই যে একটি চর্চা, সামগ্রিক চর্চা, সেই চর্চার জায়গাটা আমরা একদম নষ্ট করে ফেলছি। ধন্যবাদ খন্দকার ওয়াহিদুজ্জামান। আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু ঘুরে আসতে চাই জনাব নাঈম আহমদ আপনার কাছে। আমাদের দেশের মাথাপিছু বৈদেশিক ঋণ যদি আমরা একটু ছোট্ট করে যদি 21-22 সালের দেখি, প্রায় 209 আপনার ডলার, 609 ডলার, 609 ডলার। এটা 22-23 গিয়ে দাঁড়ালো 607, একটু কমেছে, আপনার 23-এ একটু কমেছে, আমাদের হুট করে 24-25 আবার বেড়ে গিয়েছে 654 ডলার, এখন যেটা প্রায় 79,898 টাকাতে দাঁড়িয়েছে। তা আমরা দেখছি মাথাপিছু ঋণ বাড়ছে, যেখানে কমার কথা, আমরা উন্নত হওয়ার কথা, বিশ্বের সাথে তাল মিলিয়ে চলার কথা, আমরা এর যুগে প্রবেশ করছি, এখন অনেক কিছু আপনার আমাদের হাতের মুঠো। সেখানে আপনার কাছে কি মনে হয় আমাদের এই যে দিন দিন ঋণ শুধু দেনা বাড়ছে, এতে কি রাজনৈতিক অস্থিরতা নাকি দক্ষতার অভাব রয়েছে আমাদের? আসলে আচ্ছা, অনেকগুলো ইস্যু চলে আসছে, ভাইয়েরও কিছু কোশ্চেনের উত্তর দিতে হবে, আপনারও অনেকগুলো কোশ্চেন আসছে। আপনি আমাদের মাথাপিছু ঋণ নিয়ে কথা বলছিলেন। আমাদের মাথাপিছু ঋণ
দুই কারণে প্রধানত কিন্তু বাড়ছে। একটা হচ্ছে আমরা ঋণ নিচ্ছি ক্রমাগত, এবং আপনি শুরুতেই সেখানে কিন্তু বলেছিলেন বাংলাদেশ ব্যাংক থেকে ঋণ, এডিবি থেকে ঋণ, এরকম জায়গাগুলো আমাদের আছে। যেই ঋণটা হচ্ছে হাসিনা আমলে একেবারে কি আপ টু দ্য মার্ক নিয়ে গিয়েছিল, সেইখান থেকে যে আমরা ঋণের হার কমাবো, এই ধরনের মানে ঋণ কমাবো, ওই প্রবণতা থেকে বের হয়ে আসবো, এই ঋণ নির্ভরতা থেকে আমরা বেরোতে পারিনি। এই ধরনের কোনো প্রবণতা এখন পর্যন্ত এই সরকারের মধ্যে দেখা যাচ্ছে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের যে মুদ্রাস্ফীতি, আপনি কিন্তু শুরুতে বলছিলেন যে অলরেডি কিন্তু এই 2 মাসের মধ্যে সরকার 20,000 কোটি টাকা ছাপায় ফেলছে। পৃথিবীর এমন কোন অর্থনীতিবিদ নাই এটার পক্ষে কথা বলবে। সকল অর্থনীতি খুব কমন সেন্সের জায়গা, অর্থনীতিবিদ হওয়া এটার জন্য জরুরি না যে আপনি টাকা ছাপাইতে পারবেন না। এটা টাকা ছাপায় হচ্ছে একটা ক্রাইসিস মোমেন্টে টাকা ছাপায় পরিস্থিতি সামাল দেয়, কিন্তু একটা সুস্থ স্বাভাবিক সময় আপনি টাকা ছাপায় টাকার মান যেটা মানে মান কমাবেন, আর এটার বিপরীতে মানুষের মাথাপিছু ঋণ বাড়তে থাকবে, এইটা একটা হঠকারী প্রক্রিয়া। এই ধরনের প্রক্রিয়া থেকে যদি আমাদের যে সহ আলোচক আছেন ওয়াহিদুজ্জামান ভাই, তিনি বলেছেন নিরপেক্ষ মানুষ, কিন্তু তিনি তো আসলে সরকারেরই পক্ষ সার্ভ করার চেষ্টা করছেন। আমাদের একটু যদি আপনি এইটা ক্লিয়ার করেন, সরকার টাকা এভাবে ছাপাচ্ছে কেন, এইখান থেকে তারা কবে বিরত থাকবে, একটু আমাদের এই জিনিসটা ক্লিয়ার করবেন। নাম্বার 2 যেই জিনিসটা আমি আসতে চাই, তিনি কিন্তু ওই যে দায়ে চাপিয়ে দাও এরকম একটা প্রবণতা আমরা দেখলাম, যে হাসিনা আমলে খারাপ করছে সুতরাং আমরাও খুব খারাপ অবস্থায় আছি। আমার মনে আছে আমি খুব ছোট ছিলাম তখন, যখন হাসিনার রেজিম শুরু হইল সেনা শাসনের পরে, তখন তারা প্রত্যেকটা মন্ত্রী এসে মিডিয়ার সামনে বলতো যে বিএনপি সব খেয়ে দে সব তলাফুটা করে রেখে গেছে, এখন আমাদের অবস্থা খুব খারাপ, এই জন্য দেশের অবস্থা খারাপ। তো এখন এরকম একটা প্রবণতা তাদের দেখা গেছে। ভাই একটু আগে বলছিলেন যে একটা ফাইল সরাইতে হইলেও ঘুষ দিতে হয়। আচ্ছা, এই যে ঘুষের সিস্টেম, এই যে একটা আমলাতন্ত্র, জুলাই গণ অভ্যুত্থানের পরেও আমাদের এমপি মন্ত্রী সব কিছু চেঞ্জ হইলো, প্রধানমন্ত্রী চেঞ্জ হইলো, কিন্তু এই আমলাদের কেন আমরা চেঞ্জ করলাম না, কেন চেঞ্জ করতে পারলাম না, তাদের কেন সংস্কার করতে পারলাম না? সেই ব্যাপারে এখন পর্যন্ত এই সরকার কোনো অবস্থান নিয়েছে কিনা, যে চিহ্নিত লুটেরা, চিহ্নিত আওয়ামী দোসর, অর্থাৎ এখানে কোনো শুদ্ধি অভিযানের প্রক্রিয়া আছে কিনা? তিনি তো বিএনপির পক্ষে কথা বলছেন এখানে, তিনি দায়িত্ব নিয়ে বলুক যে এই সরকার শুদ্ধি অভিযানের কোনো প্রক্রিয়া এখানে গ্রহণ করেছে। তৃতীয় নাম্বার আমি কোশ্চেনটা তাকে করতে চাই, তিনি যে এই যে বলছিলেন সংসদের একজনের সদস্যের রেফারেন্স টেনে যে যারা অর্থ পাচার করবে তাদের রাষ্ট্রদ্রোহী হিসেবে আখ্যায়িত করা লাগবে, এই কাজটা কে করবে? দুদক করবে। আপনার মানি লন্ডারিং এর যে ইস্যুটা আছে, এটা দুদক এবং এনবিআর এর সাথে জড়িত। আমাকে বলুক কেন দুদককে এই 2 মাস যাবৎ অকার্যকর করে রাখা হলো? তার মানে কি এটা ডিজাইনড? সেটা আমরা জানতে চাই। এই জায়গা থেকে আমাদের উত্তরণের উপায়টা খুঁজতে হবে। এবার আপনি দেখেন আমাদের খুবই আলোচিত একটা ব্যাংক কেলেঙ্কারি এবং অর্থনৈতিক কেলেঙ্কারি হচ্ছে সাম্প্রতিক সময় এস আলম, যে বাংলাদেশের সর্ববৃহৎ প্রাইভেট ব্যাংক যেটা ইসলামী ব্যাংক, সেটাকে লুটে পুটে একভাবে মানে কঙ্কাল করে দিয়েছে। সেই এস আলম কিন্তু এখন ফিরে আসার একটা প্রক্রিয়ার মধ্যে আছে এবং সরকার সেটা এন্টারটেইন করছে, এবং বলা হচ্ছে বা বলা হয়ে থাকে, পারসেপশন আছে যে সেইটার সাথে সরকারেরও কোনো মন্ত্রী কিন্তু জড়িত থাকার একটা আলাপ আছে, এবং তাদের এই মেটিকুলাস ডিজাইনের মধ্য দিয়ে কিন্তু বাংলাদেশ ব্যাংকের যে আইন, সেই আইনও সংশোধন হয়েছে। আমি বলতে চাই এই ধরনের লুটপাটের যে প্রক্রিয়া, সেইটা যে এই সরকার এখনো হাসিনা আমলের মতো এন্টারটেইন করে যাচ্ছে, এই ব্যাপারে আপনার অবস্থানটা কি, এই সরকারের অবস্থানটা কি, এইটা আমাদের ক্লিয়ার হইতে হবে। এই জিনিসগুলো থেকে যদি আমরা ক্লিয়ার হইতে পারি, তাহলে আসলে আমরা এখান থেকে উত্তরণ করতে পারবো। আর ভাই আরেকটা কথা বলছিলেন যে কৃষি খাত নিয়ে আমার রেফারেন্স ধরে তিনি কথা বলছিলেন যে এইখানে আমরা একটা সমাধান আনার চেষ্টা করবেন। আমি ভাইকে জাস্ট বলি, সম্প্রতি সময়ে যখন আমাদের জ্বালানি সংকট তৈরি হয়েছে, আপনি জানেন যে বাংলাদেশে যে সারের সরকার প্রচণ্ড রকমের ভর্তুকি দিতে হয়, এটা আগেও দিতে হয়েছে, এখনও দিতে হয়, কারণ আমরা এইখানে আমাদের যে কৃষকরা আছেন এবং আমাদের ইন্টারন্যাশনালে যেই দাম ফসলের আছে সেটা ইফোর্ট করতে হলে সেখানে আমাদের ভর্তুকিটা দিতে হবে। কথা হচ্ছে সেই সারের বাংলাদেশে 5টা সার কারখানা আছে সরকারি, সেই 5টা সার কারখানার মধ্যে 4টাই বন্ধ হয়ে গেছে এই সরকারের জ্বালানি সংকটের। তাহলে বলেন, এই যে আপনি বলতেছেন আপনি উন্নয়নের দিকে হাঁটবেন, অগ্রগতির দিকে হাঁটবেন, আর কারখানা বন্ধ করে দিবেন, এটা কেমন কথা? আপনার তো দুনিয়ার সব কিছু বন্ধ হয়ে গেলেও যেটা চালু রাখার চেষ্টা করবেন সেটা হলো আমাদের সার কারখানা চালু রাখার চেষ্টা করবেন। এটা না হলে তো আমাদের খাদ্য ঘাটতি দেখা দিবে। আমি যে 5-6 মাস পরে আমার যখন ফসলটা ফলবে না, তখন আমি কি দিয়ে চলবো? এবং আপনি জানেন যে আমাদের কৃষকদের সারের পাশাপাশি আর একটা জিনিসের উপরে একেবারে শতভাগ নির্ভরশীলতা হলো সেচ প্রকল্প। এই মুহূর্তে আমাদের বোরো ধান
আমাদের মাঠে আছে, এবং বোরো ধানে এখন মানে ওই যে শীষটা যে বের হয়, এই শীষ বের হওয়ার সময়, এবং বাংলাদেশের সিংহভাগ ধান আসে কিন্তু এই বোরো ধান থেকে। এখন কৃষকরা ডিজেল পাচ্ছে না, কৃষকরা ডিজেল না পেলে সে সেচ দিতে পারছে না। এটা কিন্তু আপনি পত্রপত্রিকায় দেখবেন, নিউজ হয়েছে যে কৃষকদের ডিজেল নিয়ে হাহাকার। তাহলে আপনি ডিজেল দিচ্ছেন না, সার দিচ্ছেন না, কয়দিন পরে বলবেন যে ইন্ডিয়া থেকে মালামাল আনো। এই যে একটা হঠকারী অর্থনৈতিক এবং আমাদের কৃষিখাতকেও যে একটা হঠকারী জায়গায় নিয়ে যাওয়া হচ্ছে, এবং এই সবগুলো জিনিসকে দেখবেন যে আড়াল করে সংসদে এক ধরনের মৃদু মৃদু আলাপ করা হচ্ছে, সরকার বিরোধী দল এক ধরনের আলাপের মধ্যে আছে, এবং তিনি কিন্তু বলেই ফেলেছেন যে জুলাই সনদের মধ্যে কি আছে। অথচ এই জুলাই সনদ হচ্ছে এই যে অভ্যুত্থানের কারণে তারেক রহমান আজকে প্রধানমন্ত্রী হয়েছেন সেইটার ধারাবাহিকতা। ফলে আমরা যদি মনে করি যে জুলাই সনদ অগুরুত্বপূর্ণ, আমাদের কৃষিখাতকে এগিয়ে নেওয়া অগুরুত্বপূর্ণ, আমি টাকা ছাপায় ছাপায় দেশ চালাবো, তাইলে ভাই হাসিনাও এই কাজ করছিল, কিন্তু সে কিন্তু টিকতে পারে নাই, এবং একটা জনরোষের মধ্য দিয়েই কিন্তু তার পরিণতির দিকে যাই। ধন্যবাদ নাঈম আহমেদ, আমরা আপনার কাছে আবার আসবো। আমরা একটু যেতে চাই আমাদের খন্দকার ওয়াহিদুজ্জামান। বাংলাদেশের অর্থনীতি ধ্বংসের পথে নয়, কিন্তু চাপের মধ্যে আছে। আপনাকে জানতে চাই, এই চাপ থেকে বের হতে দরকার সঠিক নীতি, স্বচ্ছতা, দীর্ঘমেয়াদী পরিকল্পনা। আপনি কি দেখছেন কিনা? কারণ যেটা বললেন, পাশাপাশি যে শুদ্ধি অভিযান, অর্থাৎ আপনার সদিচ্ছা, আন্তরিকতা, দেশপ্রেম যদি থাকে, আপনি এই 2 মাসে অনেক কিছু করা যায়। সূর্য যদি সকালবেলা উঠে দেখা যায় দিন কেমন যাবে মোটামুটি একটু ধারণা করা যায়। আমরা কি আপনাদের উপর এই সরকারের উপরে আস্থা রাখতে পারি? এই সংকট কাটিয়ে আলোর মুখ দেখতে পারি কিনা? কারণ যেভাবে চলছে, টাকা চাপিয়ে বিদেশে ঋণ এনে সত্যিকার অর্থে কি আমরা আবারও খালের কিনারে যাচ্ছি কিনা? ধন্যবাদ হীরা ভাই। আমি নাঈম ভাইয়ের অনেকগুলো প্রশ্ন, সে প্রশ্নগুলো ছোট ছোট করে উত্তর দিচ্ছি, এবং বিষয়টি হচ্ছে গিয়ে যে আরেকটি কথা এখানে না বললেই না, বলি আসলে আমরা হতাশ হতে হতে এতটাই হতাশ হয়ে গেছি যে এখন আর কোনো কিছুতে বিশ্বাস করতে পারছি না। তো আমি কিন্তু খুব আশাবাদী। আমি ধরেন যে এই যে শেখ হাসিনার আমলটাতে সে যে একদম যাবেই না, 40 বছর আরো থাকবে, এই সময় কিন্তু আমি আশাবাদী ছিলাম যে ওনাকে যেতে হবে। তো আমার এই আশাটাই আমি আপনাকে সেটাই বলতে চাচ্ছি যে আমি খুব আশাবাদী এই কারণে। দেখেন, আপনি প্রথমত হচ্ছে গিয়ে যে আপনি এস আলমের কথা বললেন যে পুনর্বাসন করার চেষ্টা করছে, ওনাকে অনুপ্রবেশ পূর্বটাকে ফিরিয়ে এনে, এটা আসলে কি চোর টাকা নিয়ে পালায়ে গেছে, গল্পটা এরকম। এখন আমি চোর জানিই না কে, তাহলে আমি ধরবো কিভাবে? কিন্তু আমরা যেহেতু জানি যে চোর টাকা নিয়ে গেছে, চোরের কাছে টাকা আছে, আমাকে এমন কোন নীতিমালা নিতেই হবে, তাকে আসতে হবে, সম্পদ বাজেয়াপ্ত, সরকার চাইলে অনেক কিছু করতে পারে, কিন্তু সম্পদ আনতে হবে, বাজেয়াপ্ত করতে হবে, এবং তাকে দিয়েই তার কাছে যে সম্পদ আছে সেটা আমার টাকা। নাঈম আহমেদ সেটাই বললেন, বাজেয়াপ্তের বিপরীতে পুনর্বাসন করার চেষ্টা হচ্ছে, এটার বিষয়। কিন্তু পুনর্বাসন না, এটাকে পুনর্বাসন বললে, আপনি যদি পুনর্বাসন, আপনি কি আমাকে গ্যারান্টি দিবেন যে এস আলমের হাতে ইসলামী ব্যাংকে আবার তুলে দেওয়া হবে না? এটা স্বচ্ছ প্রক্রিয়া। না, তুলে দেয়া হবে কি হবে না সেটা অনেক পরের ব্যাপার। বিষয় হচ্ছে গিয়ে আমরা যখন একদম, আমি এরকম স্পষ্ট যখন বললাম যে আমরা চোরকে চিনে ফেলেছি, এখন চোরের কাছে টাকা আছে সেটাও আমরা জানি, সেই টাকাটা কার? জনগণের টাকা। সেই জনগণের টাকাটাকে দেশে ফিরিয়ে আনার জন্য সরকার যদি কোনো নীতিমালা গ্রহণ করে, সেটার জন্য সংসদে একটা শক্তিশালী বিরোধী দল আছে, তারা যদি ভুল পথেও যায় সেটার জন্য তারা তো আছে, এবং পাশে এই যে আমরা যে ছোট ছোট বিরোধী দল, আমরা যে ছোট ছোট সরকারি দল, এই যে আজকে টকশোতে কথা বলছি, আমরাও কিন্তু আছি। যে চোখ কান যদি আমাদের খোলা থাকে, তাহলে আমি জানি যে সেই চুরিটা আর হবে না, বা সেরকম কোনো কাজ এদেশে আর করা যাবে না। যেহেতু আমরা একটা জুলাইয়ের মতো একটি অভ্যুত্থানে, আমি আশাবাদী, অনেক আশাবাদী গেল এটা। তারপর হচ্ছে গিয়ে আরেকটি কথা বলি, সরকার যখন চলে গেল, সরকার কিন্তু সব নিয়ে চলে যায়নি, তার কিন্তু বীজ রেখে গেছে, ঠিক আছে? সেই বীজগুলোকে চিহ্নিত করতে হবে, চিহ্নিত করে আমাদেরকে তাদের জন্য আলাদা নীতিমালা গ্রহণ করতে হবে, এবং সেই নীতিমালা সরকার গ্রহণ করাই কিনা সেটা আপনারা দেখতে থাকেন। মাত্র তো 2 মাস বয়স, আমি খুব আশাবাদী মানুষ। হ্যাঁ, গেল এটা। তারপর বললেন যে শুদ্ধি অভিযান। এখন দেখেন, যেখানে হাত দিচ্ছি সেখানেই পচন।
এখন আমি দেখতেছি আমার আঙুলের মাথায় পচন, হাতটা তো কেটে ফেলা যাবে না, এখন কেটে 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 আসতে হবে। এখন যদি মনে করেন যে আমার এই আঙুলের মাথায় পচন ধরছে, আমার এইটুক কাটা দরকার, কিন্তু সেখানে যদি আমি হাতটু কেটে ফেলি তাহলে আমার এখানে কিন্তু অন্য কাজ ছিল, অন্য 4টা আঙুল কিন্তু কাজ করতে পারে। এখন এইভাবে তো ক্লাবস করে রাষ্ট্র চলে না। রাষ্ট্র চলতে হবে তার কিছু নীতিমালা গ্রহণ করে এবং সময় উপযোগী এবং সাময়িকভাবে চিন্তা করে ফেলে দিয়ে এটা হবে না। রাষ্ট্রকে তার মতো করে চলতে দিতে হবে। মাত্র 2 মাস, আমি আবারও বলতেছি এটা। তারপর গেল, আমি একটি কথা বলেছিলাম যে জুলাই সনদে কি আছে। আসলে বিষয়টা আমি ওভাবে বলতে চাইনি। আমি জুলাইকে প্রচণ্ড সম্মান করি, যেহেতু আমি একজন জুলাই যোদ্ধা। কিন্তু আমি জুলাই যুদ্ধকে যেভাবে দেখেছি, যেইভাবে সরকারের পতনের পর জুলাই যোদ্ধাদের যে নৈতিকতা দেখেছি, সেখানে আমি একটু ডিমোটিভেটেড হয়েছি, একটু আশাহত হয়েছি যে আমার দেশের সন্তানরা, সূর্য সন্তানরা যারা এত বড় একটি বিপ্লব ঘটে, হাসিনার মতো একজন সরকারের পতন ঘটে, তাদেরকে আমরা বাহাবা দিই, তাদেরকে আমরা ধারণ করি, তাদের সেই অর্জনটাকে আমরা সম্মান করি। কিন্তু এই যে জুলাই সনদ বাস্তবায়ন করার আগের প্রেক্ষাপটটা একটু চিন্তা করে দেখেছেন আপনারা কেউ? যে এই যে জুলাই সনদের মধ্যে কি আছে, কথাটা এই কারণে বললাম যে রাষ্ট্র যখন একটি দিকে যাচ্ছে, এই জুলাই সনদকে যখন অনেকগুলো বিষয় দিয়ে এটাকে মানে ভরপুর করা, মানে আমি বলবো ভরপুর করা যায়, যেই বিষয়গুলোকে অতি গুরুত্বপূর্ণ না সেই বিষয়গুলোকে নিয়ে আসা হয়েছে। এবং সেই বিষয়গুলোকে যখন সামনে আনা হয়েছে, তখন আপনি দেখতেছেন লম্বা একটি 45 পেজের একটি এই জুলাই সনদের ব্যাপার বিষয়গুলো, এই বিষয়গুলোকে আসলে এতগুলো বিষয়কে আপনি 2 মাসেই সমাধান করা সম্ভব না। এগুলোকে আস্তে আস্তে আলোচনার সাপেক্ষে সংসদে কথা হবে, সংসদ সদস্যরা কথা বলছেন, বিরোধী দল কথা বলছেন, সেখান থেকে আমরা নির্ধারণ দেখবেন যে আমি খুব আশাবাদী। এবং এখান থেকেই দেখবেন, আজকে আপনি যে কথাটা বারবার বলতেছেন যে সংসদে বিরোধী দলও আছে, সরকারি দল আছে, বাট একে অপরের পরিপূরক, কথাটি যখন বললেন তখন ওই কথাটা শোনার পরে আমার কাছে একটু এসেছে যে এখানে একটা পর্দা পড়ে যাচ্ছে। পর্দাটা এরকম যে দেখেন, নির্বাচনের মাঠে আমি ছিলাম, সেখানে কিন্তু হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু সেই কথাটি কিন্তু ওই সংসদ সদস্য সংসদে বলেছেন যে আমরা একটা বিশাল অংশকে ভোট দিতে আনতে পারি নাই। এই ব্যর্থতা কিন্তু আমাদের 2 দলেরই ছিল, বিরোধী দলেরও ছিল, প্রধান দলটিরও ছিল। কেন আসে নাই তারা? সংসদ জাতীয় নির্বাচনের মতো একটি নির্বাচন, যেখানে স্বতঃস্ফূর্ত নির্বাচন হচ্ছে, সেখানে কেউ ভোট দিতে আসছে না। ধন্যবাদ। আমি শেষ করে দিচ্ছি দুইটা আরেকটি বিষয় আমার একটু যদি আমাকে সময় দেন। বিষয়টা হচ্ছে এই যে আসলো না তারা ভোট দিতে, এবং এই ব্যাপারটাকে আমরা কিভাবে আমরা দেখেছি। এখন দেখেন যে যখন একটি রাষ্ট্র তার শিশু অবস্থায় যখন আছে, তখন অনেক গুরুত্বপূর্ণ বিষয়গুলো আসছে। কিন্তু আমি ওই একটা কথাই বলবো যে আমাদেরকে আগে চিহ্নিত করতে হবে যে কোন সমস্যাটা আগে সমাধান করতে হবে, এবং সেই সমস্যাটা যদি আমরা চিহ্নিত করতে পারি এবং সেইভাবে সমাধান করতে পারি, আমি আশা করি যে সেই সমস্যা চিহ্নিত হবে এবং সেই সমস্যার সমাধানও হবে। এবং আপনি যে বললেন যে সরকার, আমি সরকারকে সময় দিতে চাই, কারণ আমি একজন সচেতন নাগরিক হিসেবে আমি যদি জুলাইয়ে মাঠে নামতে পারি, তাহলে আমি এই কথাও এখানেও বলতে পারি যে আমি যদি দেখি যে গভর্নমেন্ট তার ভুল পথে যাচ্ছে, তাহলে গভর্নমেন্টকে বলতে পারবো, সরকারকে বলতে পারবো, সরকারকে বলতে পারবো, বিভিন্ন গণমাধ্যমে বলতে পারবো, সোশ্যাল মিডিয়াতে বলতে পারবো, আমি আমার কথা বলতে পারবো। বলেছিলাম, এই অভ্যাসটা আছে। 2023 সাল, 21 সাল, 18 সাল থেকে লিখছিলাম যে গভর্নমেন্টের অবস্থানগত, এবং সেখান থেকেই কিন্তু এই বিষয়টা আমি আপনার উপরে তো আশাবাদী, আমি হীরা ভাইকে আশাবাদী যে তারা যখন বলবে কথাগুলো, তখন সরকার বিপদে যেতে পারবে না। এই সরকার তো পারবেই না, কারণ এই সরকারের অনেকগুলো কমিটমেন্ট দিয়ে জনগণের কাছে অনেক। ধন্যবাদ খন্দকার ওয়াহিদুজ্জামান। আমরা ছোট্ট 30 সেকেন্ডে একটু আপনার কাছে জানবো, দেশে কোটিপতির সংখ্যা কিন্তু বেড়েছে, আমরা বৈদেশিক ঋণ নিচ্ছি, মাথাপিছু আমাদের ব্যয় বেড়ে গেছে, ঋণে আছি, আমরা টাকা চাপাচ্ছি একদিক, এই অন্য দিক দিয়ে কিন্তু আপনার পরিসংখ্যান ব্যুরোর একটা তথ্য অনুযায়ী গত 1 বছরে প্রায় 12,000 কোটিপতির সংখ্যা বেড়েছে। তাহলে এই বিষয়টিকে আপনি কোন দিকে মূল্যায়ন করতে চান, ছোট্ট করে যদি একটু? আমরা একেবারে শেষ পর্যায়ে ধন্যবাদ আছি। হীরা ভাই। এই জিনিসটা হচ্ছে ভাই যেমন একটু আগে বলতেছিলেন যে জুলাইয়ের অনেক যোদ্ধাদের ব্যাপারে তিনি আশাহত হয়েছেন, এটার সাথে আমি বরং তার সাথে একটু সুর মিলিয়ে বলতে চাই, এটা তার জন্য আনন্দের হওয়ার কথা যে তিনি যেহেতু বিএনপির হয়ে কথা বলছেন,
তো তারা জুলাইয়ের কতিপয় যোদ্ধাকে আসলে বিএনপির মতো আর একটা দলের দিকে কনভার্ট করতে পারছেন। অর্থাৎ সম্পদের জাস্ট রিডিস্ট্রিবিউশন হচ্ছে। অর্থাৎ আমাদের জুলাইকে বিক্রি করে বা জুলাইকে কেন্দ্র করে কিছু কিছু রাজনীতিবিদ তৈরি হয়েছেন যারা আসলে বিএনপি এবং আওয়ামী লীগের মতোই স্রেফ একজন রাজনীতিবিদ, এবং তারা যেটা করছেন, আগে হয়তো লুটপাটটা বিএনপির নেতা করতেন বা আওয়ামী লীগের নেতা করতেন, এখন তিনি মনে করছেন আমারও তো এটা করা দরকার। সো এই ধরনের যারা মানে বিচ্যুত হয়েছেন, আমরা মনে করি তাদেরকেও একটা সিস্টেমের মধ্যে আনা, বিচারিক প্রক্রিয়ার মধ্যে আনা, এটাও সরকারের দায়িত্ব। এইটা আপনি বলে পার পেয়ে গেলে বা আমরা এটা নিয়ে আক্ষেপ করলে হবে না। অর্থাৎ আমাদের সিস্টেমটা এমন একটা সিস্টেম বিল্ড আপ করতে হবে যেটার মধ্য দিয়ে আমরা এই জিনিসগুলো থেকে আসলে উত্তরণের পথ আমরা খুঁজে বের করতে পারবো, এটা আমি মনে করি আর কি। ধন্যবাদ জনাব নাঈম আহমেদ, আহ্বায়ক জেডিপি। ধন্যবাদ জানাচ্ছি খন্দকার ওয়াহিদুজ্জামান, রিপোর্টার ন্যাশনাল ডেস্ক, দৈনিক বরিশাল মুখপাত্র। দুজন অতিথিকে ধন্যবাদ জানাই। আমরা কথা বলছিলাম রাজনৈতিক উত্তাপ, অর্থনৈতিক চাপ, কোন দিকে যাচ্ছে দেশ। আজকে দুজনই তরুণ, একেবারেই আগামী দিনে দেশমাতৃকার জন্য কিভাবে এগিয়ে নিতে চাই সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করলেন। দর্শক, আগামী দিনে নতুন কোনো বিষয় নিয়ে দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, এন্টার টিভির সাথেই থাকবেন। এতক্ষণ আমি আপনাদের সাথে ছিলাম নুরুজ্জামান হীরা।